হঠাৎ করেই আমাদের পিকনিকের তারিখটা ফাইনাল হয়ে গেল। আজ এর আত্মীয়ের বাড়ি নিমন্ত্রণ তো কাল ওর অফিসের মারাত্মক কাজের চাপ। এই বজ্র আটুনিতে একটা কোন রবিবার আমরা ম্যানেজ করতে পারছিলাম না যাতে আমরা সব বন্ধুরা একসাথে হয়ে এই জমাটি শীতে একটু আনন্দ, একটু হইহুল্লোড় করতে পারবো। কিন্তু শীত দেবতার আশীর্বাদে অবশেষে আমরা চিরাচরিত প্রত্যহিকের এই একঘেয়েমির মাঝে একটি ঝলমলে দিন পেয়ে গেলাম। বাসের জানালার পাশে গান গাইতে গাইতে তীব্র বেগে ধাবমান সূর্যের সাথে সমান তালে পাল্লা দেবার আমোঘ সুখগুলি ছুঁয়ে ছুঁয়ে অনুভব করার জন্য। আমাদের ব্যস্ত জীবনের নিত্য নৈমিত্তিক চেনা পরিচিত শাখা পোশাখার আবডালে বিচরণ আমাদের। কিন্তু এই গণ্ডিকা ছাড়িয়ে দৃষ্টি এতটুকু যদি প্রসারিত করি তাহলে আমরা উপলব্ধি করতে পারি এই রোজনাম চাই প্রতিনিয়ত যে শব্দ ভাষা উচ্চারিত হয় তার বাইরেও অনেক অজ্ঞাত আমোঘ শব্দ কথা ভাষা আমাদের চারপাশে আমাদেরকেই বেষ্টন করে আছে, ছিল, আছে এবং চিরকাল খোদিত থেকে যাবে। আজ আকস্মিকভাবে কুড়িয়ে পাওয়া সেরকম কিছু বোবা আকুতি, কিছু হাড়হিম করা আর্তনাদ আমি আমার শব্দের মাঝে তুলে ধরার জন্য কলমের ধারসহ হলাম। বাসে করে পিকনিকের স্পষ্ট পর্যন্ত পৌঁছাতে আরও প্রায় 3 থেকে 3.5 ঘন্টার মতো সময় লাগবে। বাসের অনর্গল ঝাঁকুনি খেতে খেতে আমাদের প্রত্যেকের ব্রেকফাস্ট প্রায় হজম হয়ে আসার মুখে। ক্লান্তিতে আমরা সবাই যখন ওর গায়ে ঢলে এলিয়ে পড়ার পরিস্থিতিতে এমন সময় বিনা মেঘের বজ্রপাতের মতো উদয় হলো এক নতুন ঝামেলা। বাসের একটি চাকার টায়ার পাংচার হয়ে গিয়েছে। আমাদের পাতা আনন্দের গালিচায় এইভাবে যে ছায়াটা পড়বে তা আমরা ঘুণাক্ষরেও ভাবতে পারিনি। আর অর্থনীতিতে মাস্টার করা আমার তো যানবাহনের খোলনলচের অ আ ক খ জ্ঞানটুকু নেই। এই নতুন সমস্যাটি সমাধানে আমার হাত পা মাথা যেহেতু কোনো কাজেই আসবে না, তাই আমি এদিকে আর আগ্রহ না দেখিয়ে চারপাশটা একটু ঘোরাঘুরি করার দিকে মনোনিবেশ করলাম। মন দিয়ে পর্যবেক্ষণ করতে লাগলাম চারপাশটা। পাহাড়ি জায়গা, সবুজ ঘন পাথুরিয়া আবহাওয়ায় নেশার মন বিভোর হয়ে যেতে থাকলো। আমি এগোতে থাকলাম, 1 পা, 2 পা, 3 পা, 5 পা। সবাই এখন গাড়ির চাকা নিয়ে দুশ্চিন্তায় রয়েছে। এখন আমায় নিয়ে ভাবার মতো ফুরুস্ত কারো নেই। অতএব এই সুন্দর নির্জনতায় সে কোনো বিঘ্নই ঘটবে না সে বিষয়ে আমার নিশ্চিন্ততা 16 আনাই ছিল। আমি উন্মেষ আর অজানাকে আবিষ্কারের নেশার হাতছানিতে মন্ত্রমুগ্ধ অনুগামীর মতো শুধু এগিয়ে যেতে থাকলাম। চলতে চলতে হঠাৎ পায়ে একটা লোহার আংটার মতো একটা কিছু ঠেকলো। নিচে তাকিয়ে দেখলাম আংটাই বটে, একটা প্রকাণ্ড লোহার আংটা। একটা কৌতূহল আমার মনের ভিতরে উসখুস করতে শুরু করলো। তখন আমি মনস্থির করে নিলাম এই আংটা খুলে আমার দেখতেই হবে ভিতরে কি আছে। আমি আংটার কাছে ঝুঁকে পড়লাম। দেখলাম আংটাটি যেন প্রজন্মের পর প্রজন্ম ধুলো আর বালুরাশির মেঘে বার্ধক্যের ভারে ভগ্নপ্রায় হলেও তার আপন অস্তিত্বের জলুস এবং রাজকীয়তায় কোনো কার্পণ্য নেই। আমি আংটার ভগ্নপ্রায় শরীর এবং চারপাশটা পরিষ্কার করতে লাগলাম। আর ধীরে ধীরে উন্মুক্ত হতে থাকলো একটি কুঠুরির দরজা এবং এর গায়ে খোদিত রাজকাজের মধ্যে যে রাজকীয়তা আছে তা জেনে এক অভক্ত ইতিহাস উন্মোচন করার জন্য আমায় হাতছানি দিতে শুরু করেছে। আমি তখনই ভুলে গেলাম পিকনিকের কথা, ভুলে গেলাম বাসের টায়ারের পাংচার হওয়ার ঘটনা, ভুলে গেলাম বন্ধুদের, ভুলে গেলাম জগৎ সংসারকে। আমি আংটা দুটি শক্ত করে ধরে সর্বশক্তি প্রয়োগ করে হ্যাচকা টান দিতেই থাকলাম। আমার একার শক্তি দ্বারা এই দরজা খোলা সম্ভব নয়। আমি হতভম্ব হয়ে খুঁটুরির পাশে ধর্মাক্ত পরিশ্রান্ত অবশ্যই ধপ করে বসে পড়লাম। আর সঙ্গে সঙ্গে উড়িব্বাস বলে যন্ত্রণায় লাফিয়ে উঠে পশ্চাৎ দেশে হাত বুলোতে শুরু করলাম। তারপর নিচের দিকে তাকিয়ে দেখি কুঠুরির দরজার ঠিক নিচের দিকে একটু অনুচ্চ হাতলের মতো কি একটা ধুলোমাখা বস্তু উঁচু হয়ে আছে এবং তার ঊর্ধ্বাংশ সুচালো এবং তীক্ষ্ণ ফলার মতো উন্মুক্ত হয়ে আছে। আমি বিস্ময়ের সামনে উঠে হঠাৎ একটা জিনিস খেয়াল করলাম, কুঠুরির দরজাটা একটু ফাঁকা হয়ে আছে। এবার আমি 2 4 করে একটা কিছু আন্দাজ করে নিলাম। তৎক্ষণাৎ পাশে পড়ে থাকা একটা প্রস্তর খণ্ড নিয়ে শরীরের সর্বশক্তি প্রয়োগ করে এই সুচালো অগ্রভাগটিতে ক্রমাগত চাপ দিতে থাকলাম। আর আমার এই বলপ্রয়োগে ফলস্রসূ যা অনির্বাচনীয়
বিস্ময়কর ঘটনা আমার চোখের সামনে ঘটে চলছিল, তাতে আমার বুকের ভেতরে উত্তেজনার পারদ উত্তরোত্তর চড়তে থাকলো। আমি হাঁ হয়ে দেখতে থাকলাম। আমার বলপ্রয়োগের তীব্রতার সাথে সমান তালে তাল মিলিয়ে কুঠুরির দরজার যান্ত্রিক ক্যাচক্যাচ শব্দ সহকারে উন্মোচিত হচ্ছে। এইভাবে আমি কুঠুরির পুরো দরজাটাই খুলে ফেললাম। এবার আমি কুঠুরির ভিতরে আমার অপ্রতিরোধ্য কৌতূহল নিয়ে দু চোখের দৃষ্টি যতটা দূরে যায় প্রসারিত করার চেষ্টা করলাম, কিন্তু হঠাৎ করেই এরকম একটা ঝাটকা খাবো এটার আমি সত্যি দুঃস্বপ্নেও ভাবিনি। একটা বিভৎস দুর্গন্ধ যেন আমার মৃত্যুর ন্যায় সাপদের মতো গিলতে এলো, যা আমার এই এক জনমে কেন, গত 7 জনমেরও অন্নপ্রাশনেরও ভাত আমার নারী ভুঁড়ি টেনে ছিঁড়ে পার করে নেবে। কিন্তু আমিও নছরবান্দা। এত ঝঞ্ঝাটের পর যখন সামনে এরকম একটা রাজারাজ রায় আমলের রহস্যময় চোরা কুঠুরির খোলা দরজার সামনে দাঁড়িয়েও স্রেফ দুর্গন্ধের কারণে আমি বেমুলাম সরে পড়ব, এটা আমি কিছুতেই মন থেকে মানতে পারছিলাম না। মনটা একটু শক্ত করে মনে জোর এনে পুনরায় আমি দৃষ্টি ফেললাম কুঠুরির উন্মুক্ত দরজাতে। হঠাৎ রীতিমতো অপ্রত্যাশিতভাবে কুঠুরির উন্মুক্ত দরজা থেকে দুর্গন্ধের লেশটুকুও পুরোপুরি নিশ্চিহ্ন হয়ে গিয়ে সেখান থেকে দমকা হাওয়ার মতো নির্গত হতে শুরু করলো পাগল করা নেশাতুর এক মিষ্টি সুবাস। আমি মন্ত্রমুগ্ধের মতো শুধু কুঠুরির ভেতরে ঢোকার রাস্তা খোঁজার জন্য মরিয়া হয়ে উঠলাম। মাথাটা একটু ঝোঁকাতেই দেখলাম সূর্যের আলো যেন সহস্র যুগ ও সহস্র অন্ধকার পার করে যেন জীবনের দিশা দেখানোর জন্য কুঠুরির দরজার ভেতরে আলগোছে প্রবেশ করেছে। এই আলোতে আবছাভাবে প্রত্যক্ষ করলাম একটা সিঁড়ি উপস্থিতি, যা নিচের দিকে নেমে গিয়েছে। আমি কালো বিলম্ব না করে ওই সিঁড়িতে পা দিয়ে নিচে নামার জন্য উদ্যত হলাম। মনের ভিতরে যাবতীয় সংকোচ পিছুটান ধুলার ন্যায় ফু দিয়ে উড়িয়ে দিয়ে আমি আস্তে আস্তে করে কুঠুরির দরজা ও সিঁড়ির রাস্তার ভারসাম্য ঠিক রেখে ধীরে ধীরে ভয়ে ভয়ে এক ধাপ করে নিচে নামতে শুরু করলাম। বুকের ভেতর যেন কামড় বসে বসে হাতুড়ি পিটছে। আমি মোবাইলের টর্চ জেলে আস্তে আস্তে প্রবেশ করতে লাগলাম রহস্যের অতল প্রান্তের। অবশেষে পাদানির কোটা পূরণ করে আমি পা রাখলাম ভূগর্ভস্থ ভূমিতে। মোবাইলের আলো ফেলে যা দেখলাম তাতে আমার চক্ষু একবারে চড়ক গাছ। বিস্ময় তার চোরা স্রোতের একেবারে মোহনায় পৌঁছে তার এই সুতীব্র জলোচ্ছ্বাসের দ্বারা আমায় যে এইভাবে স্তব্ধ করে দেবে আমি তা কল্পনাতেও আনতে পারিনি। আমি চারপাশে দেখলাম প্রায় খানেক স্বর্ণমুদ্রা পূর্ণ ঘরা। কিছুক্ষণ থমকে দাঁড়িয়ে রইলাম শুধু। কিয়ৎক্ষণ পর মস্তিষ্কে অজানা কন্ট্রোল রুমেরও চালিত রোবটের ন্যায় আমি দ্রুত মোহরেরও ঘরার দিকে অগ্রসর হতে থাকলাম। হঠাৎ আমার গায়ে তীব্র গতিতে কিছুটা তরল পদার্থের ছিটকে আসার মতো সুতীক্ষ্ণ একটি স্পর্শ অনুভব করলাম। টর্চের আলো ফেলতেই আমার চক্ষু শহীর। আমার কনুইয়ের কাছে লেগে আছে এক ফোঁটা টাটকা রক্ত। আমি চিৎকার করে উঠলাম, কে কে? উত্তরে পেলাম নিঃশব্দতার লেলিহান আস্ফালন। আর প্রায় সাথে সাথেই অনুভব করতে আরম্ভ করলাম আমার সারা শরীরে পিচকিরির মতো তাল তাল রক্ত দিয়ে উন্মাদের ন্যায় কেউ স্নান করিয়ে দিতে উদ্যত হয়েছে। আমি তখন মোহরের মায়া ত্যাগ করে সেই অন্ধকূপে থেকে বেরিয়ে আসার জন্য মরিয়া হয়ে উঠলাম। পশ্চাতে ফিরে যে বেরোনোর জন্য অগ্রসর হব তখনই তাড়াহুড়ো আমার মোবাইলটা কিসে যেন ধাক্কা লেগে ছিটকে পড়ে গেল। আমি মোবাইলটা কুড়োতে যাব এমন সময় শুনি ঘরে ঘরে শব্দ, কুঠুরির দরজা বন্ধ হওয়ার শব্দ। আমি সমস্ত চেতনা উদ্বেগ উঠে গিয়ে ঝরঝর করে কেঁদে ফেললাম। কি হচ্ছে, কেন হচ্ছে, এসব প্রশ্ন যে আসার বৃথা যে সে কথা নতুন করে বোঝার বাকি নেই। আমি আমার জীবনের এমনই এক ফায়ার ব্রিগেডের সামনে দাঁড়িয়ে রয়েছি যেখানে আমার ভাগ্য বিনা বিচারে নির্বিচারে আমার বুকে গুলি করে মৃত্যুদণ্ড দেবে, আর আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে মরব। আমার সব চেতনার সব বোধ যেন মহাশূন্যের সাথে মিলিয়ে যেতে থাকলো। আমি ধপ করে বসে পড়লাম। হঠাৎ চারপাশে আরম্ভ হলো বিরাট আর্তচিৎকার। মনে হলো যেন ধরিত্রীর জুড়ে কাটারের কোপে নিধন যজ্ঞ শুরু হয়েছে। চারপাশে পৈশাচিক কান্না আর আকুতি দিয়ে যেন নরকের দ্বারা উন্মোচিত হচ্ছে একটু একটু করে। আর চতুর্দিকে শুধু পিচকিরির হোলি খেলার ন্যায় ফোয়ারা ছুটছে।
আমি আর সহ্য করতে পারছিলাম না। এখান থেকে পালাবো যে সে রাস্তাও বন্ধ। আমি দুহাতের তালুতে মাথাটা ধরে টলতে শুরু করলাম। হঠাৎ দেখলাম সামনে মোহরের ঘোড়ার চিহ্ন মাত্র নেই, বরং চতুর্দিকে পড়ে আছে রক্ত ও মাংসপিণ্ড লেগে থাকা অসংখ্য নরকঙ্কাল। আমি ধীরে ধীরে জ্ঞান হারাতে শুরু করলাম। চোখ মেলতেই আমি দেখতে পেলাম আমি হাসপাতালের বিছানায় শায়িত, আর আমার বেডে ঘিরে রয়েছে বন্ধুরা। সকলে চোখে মুখে স্বস্তির নিঃশ্বাস। কৌশানী বলে উঠল, তুই যে একটা গেছো বাদর তা আমরা সবাই জানি, কিন্তু তাই বলে গাছের মগডালে না উঠে সোজা মাটির তলায় ঢুকে গেলি গুপ্তধনের খোঁজে, আর তাও আমাদের কিছুটি না জানিয়ে। সবার দুশ্চিন্তাকে বুড়ো আঙুল দেখিয়ে কোন রাজাধন হাসিল করলি তুই নিজেই বুঝে দেয়। অভিমানী মুখটা কৌশানী ঘুরিয়ে নিল জানালার দিকে। বন্ধুরা আমাকে খুঁজতে খুঁজতে সংজ্ঞাহীন অবসায় ওই কুঠুরির বন্ধ দরজার পাশে আবিষ্কার করে। কিভাবে আমি কুঠুরির দরজার বাইরে এলাম তা সত্যি রহস্য। ক্রমে আমি হাসপাতাল থেকে সুস্থ হয়ে চলে আসলাম আমাদের হোটেলে। পরে সহানী মানুষের কাছে জানতে পারি সেই এলাকার ইতিহাস। প্রায় 400 বছর আগে সেখানে এক অত্যাচারী রাজা ছিল। সাধারণ প্রজাদের নিষ্ঠুর শোষণ ও পাশবিক নির্যাতনের আরেক নাম ছিল রাজতন্ত্র। রাজকোর তখন এতটাই অধিক ছিল যে মানুষের উপোস করে চিতায় গিয়ে উঠলেও সেই রাজকোর নিয়মিত দেওয়া প্রজাদের পক্ষে অসম্ভব ছিল। উপযুক্ত কর প্রদানে যে প্রজারা ব্যর্থ হতো তাদের জন্য রাজা নির্ধারণ করেন এক অভিনব শাস্তি। রাজপথের কিছুটা দূরে অন্তর অন্তর মাটির তলায় একটা করে কুঠুরি খনন করা হয়েছিল। কুঠুরিতে কর প্রদানের ব্যর্থ প্রজা ও তার পরিবারকে ধরে এনে পোষা লেপার্ডেরও দ্বারা জ্যান্ত ভক্ষণ করানো হতো। সব বন্ধুরা আমায় নিয়ে রসিকতায় মশগুল। আমি সেই হাসির মহলে কিছুক্ষণ নীরব থেকে শেষে আমিও হাসিতে যোগ দিলাম। হঠাৎ একটা জিনিস লক্ষ্য করে বুকটা ছ্যাদ করে উঠল। শির দ্বারা বেয়ে নেমে গেল এক শীতল ঠান্ডা স্রোত। জ্যাকেটের ভেতরে ঢাকা পরা টি শার্ট যেটি পরে আমি রওনা দিয়েছিলাম ট্যুরে, সেই টি শার্টে একটা কোনায় এখনো যেন টাটকা হয়ে রয়েছে তীক্ষ্ণভাবে ছিটকে আসে রক্তের একটি দাগ। আমি ধীরে ধীরে বন্ধুদের মাঝখান থেকে সরে এলাম নির্ঝর নিরালায়। আমার এই শ্বাসরুদ্ধ করা কাহিনী যদি আমি ঘুণাক্ষরেও কাউকে বলি তাহলে হাসির পারদ যে আরো এক ধাপ উঠে যাবে তাতে কোনো সন্দেহ নেই। তাই খোলা পাথায় তুলে রাখলাম এই পাপস্খলনের শব্দ ও আকরি। পৃথিবীর বুকে হয়তো এভাবে এক একটি পাপ সংঘটিত হয়, আর জলে পাথরে বা মাটির ফুঁড়ে এভাবে হয়তো সেই পাপের অশ্রু আর রক্তের স্খলন হয় যুগের পর যুগ ধরে।